2024 সালের গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অন্তত 20টি দলের জন্ম হয়েছে। নতুন দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে প্রথম সারিতে থাকা শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সবচেয়ে বেশি আলোচনা থাকলেও নানামুখী সমালোচনায় আতুরঘরে নিজেদের পথ চলাকে কিছুটা প্রশ্নবিদ্ধ করেছে দলটি। অবশ্য দলীয় ফান্ড নিয়ে সমালোচনার মুখে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে দল পরিচালনার অর্থ সংগ্রহের ঘোষণা দিয়েছে এনসিপি। আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে। এছাড়া যেসব দল আত্মপ্রকাশ করেছে তাদের মধ্যে আছে সমতা পার্টি, নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ, এনপিবি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ জনপ্রিয় পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ জাগ্রত পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, দেশ জনতা পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি, জনতার পার্টি, বাংলাদেশ আম জনতার পার্টি। বাংলাদেশ আম জনতা পার্টি রাজনীতি পরিচালনা করবে। রাজনীতির মাঠে একের পর এক নতুন দলের আগমনকে বহুদলীয় গণতন্ত্রের চর্চা বলে মত দেন সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী। 5 আগস্টের পর নতুন নতুন আমাদের রাজনৈতিক দল আসতে পারে। বহুদলীয় গণতন্ত্রের জন্য খুব জরুরি। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছিল 13টি রাজনৈতিক দল। এগুলো হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি, রিপাবলিকান পার্টি, সর্বজন বিপ্লবী দল ও মৌলিক বাংলা। তবে সুস্থ রাজনীতির স্বার্থে নতুন দলের নিবন্ধনের ক্ষেত্রে ইসিকে সতর্ক হবার পরামর্শ দেন তিনি। যেন তেন দলকে যেন নিবন্ধন না দেওয়া হয়, তাতে করে সেখানে টাকার এক ধরনের টাকার খেলা হবে, সেখানে অরাজকতা হবে। অসুস্থ লোকের নেতৃত্বে যদি রাজনীতি করার এরকম প্ল্যাটফর্ম তৈরি হয়, তবে সুস্থ রাজনীতির পথটা আর খোলা থাকবে না। 20 এপ্রিল নিবন্ধনের পূর্ব ঘোষিত শেষ দিন। যদিও নিবন্ধনের সময় আরও 3 মাস বাড়াতে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যদি দৃশ্যত মনে হয় যে তাদের রাজনীতিতে যথেষ্ট পরিমাণ ইফেক্ট রাখার ক্ষমতা আছে, ইম্প্যাক্ট রাখার তাদের ক্ষমতা আছে, আমি মনে করি সেক্ষেত্রে তাদেরকে নিবন্ধন দেওয়ার জন্য সময় বাড়ানো সঙ্গত। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা 51। একাদশ জাতীয় নির্বাচনের আগে 76টি দল নিবন্ধনের জন্য আবেদন করে, আর পরে নির্বাচনে সে আবেদনের সংখ্যা দাঁড়ায় 93টিতে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে এখন প্রতি বছর ধান উৎপাদন হয় প্রায় 6 কোটি টন। বিপুল পরিমাণের এ খাদ্যশস্য উৎপাদনে কৃষি জমিতে প্রতি বছর ব্যবহার হয় প্রায় 30 লাখ টন ইউরিয়া সার। কিন্তু এই সারের মাত্রাতিরিক্ত ব্যবহার যেমন মাটির উর্বরতা কমায়, তেমনি প্রয়োজনের বেশি ব্যবহারে কৃষকের উৎপাদন ব্যয়ও বাড়ে। এই সমস্যার সমাধান এনেছে ন্যানো প্রযুক্তি। বাংলাদেশে প্রথম ন্যানো টেকনোলজি বেসড ন্যানো ফার্টিলাইজারের উদ্ভাবন করি এবং সেটা আমরা প্যাটেন্ট জমা দিই গভর্নমেন্টকে। গভর্নমেন্ট 90 থেকে 96 টাকা কেজি দরে ইম্পোর্ট করে, সেই হিসাবে দাম হয় প্রায় 4200 টাকা 1 বিঘা জমি চাষ করতে। আমাদের খরচ হবে 230 টাকা। গবেষকের দাবি, এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার উদ্ভাবন। 7 বছর ধরে আমেরিকার বহু গবেষণা প্রতিষ্ঠানে পেপার পাবলিকেশন করছি এটার ইম্প্যাক্ট হিসেবে, এবং এটা অ্যাপ্রুভড। বোস্টনে কোলাবায়ো আর মিনেসোটাতে টেট্রাম্যাক্স এই কোম্পানি দুটোতে গবেষণালব্ধ প্রোডাক্ট নিয়ে গেছে এবং তারা সার্টিফাইড করেছে এবং তারা খুবই ইন্টারেস্টেড যে বাংলাদেশের প্রযুক্তি ইউএসএতে নিয়ে যাওয়ার জন্য। বগুড়ার শেরপুরে পরীক্ষামূলক ব্যবহার হচ্ছে ন্যানো ফার্টিলাইজার। এটা হচ্ছে একাডেমিয়া ইন্ডাস্ট্রি পার্টনারশিপের একটা একটা পার্ট হিসেবে আমরা কাজ করছি, এবং ইন্ডাস্ট্রির পার্টে আমরা এটাকে আপস্কেলিং করব এবং তারা আমাদেরকে যত রকমের টেকনিক্যাল সাপোর্ট আছে সেটা প্রদান করবে। এটাকে আমরা কৃষকের পর্যায়ে নিতে চাই। উদ্যোক্তারা বলছেন, কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন সরকারের প্রত্যক্ষ সহায়তা। ডলার না, আমরা টাকায় কেনাকাটা করতে পারলাম এখানে সহজলভ্য হবে, এই কারণে যে ম্যানুফ্যাকচারিং কস্ট আমাদের দেশেই হচ্ছে, যার কারণে কৃষকরা একটু কম দামে পাবে। আলটিমেটলি কিন্তু পুরা জাতিরই আমার মনে হয় যে এটা লাভ হচ্ছে। এখন বার্ষিক 30,000 টন ইউরিয়ার চাহিদা মেটাতে এ খাতে ব্যয় হয় বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা। গবেষকদের দাবি, ন্যানো প্রযুক্তির ব্যবহার অনুমোদন দিলে ইউরিয়ার ব্যবহার নামিয়ে আনা সম্ভব 10,000 টনে। দেশে কৃষি জমির পরিমাণ দিন দিন কমছে, অন্যদিকে বাড়ছে জনসংখ্যা। ক্রমবর্ধমান এই জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণে কৃষিখাতে দ্রুত আধুনিকায়নের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, 9 মাইল, শেরপুর, বগুড়া।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড চিটাগাং রোড কাঁচপুর মদনপুর পর্যন্ত সড়কের সোজা ও উল্টো পথে অবাধে চলাচল করছে নিষিদ্ধ ইজি বাইক। 4 লেনের মহাসড়কের সাইড লেন ছেড়ে দিতে হচ্ছে ইজি বাইক চালকদের জন্য। মোড়ে মোড়ে দাঁড় করিয়ে চলছে যাত্রী ওঠানামা। ওই যে উইটাউন দিছে না, উইটাউন ঘুরতে ঘুরতে একদিন লাগবো। আপনার 30% মানুষ ঝুঁকি নিয়ে তো চলে। জীবনে ঝুঁকি আছে, আমরা তো মনে করি সাধারণ ভিতর থেকে এখানে স্ট্যান্ডে গেছে, আবার ভিতরে ঢুকে দেখি আমরা। এতে মহাসড়কে সৃষ্টি হচ্ছে যানজট। উল্টো পথে চলাচলের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। হঠাৎ করে চিপার থেকে বাইরে যাওয়া, হাই রোডে আসা, এটা অতিরিক্ত সমস্যা। এটা দুর্ঘটনা 80% ওদের কারণে হয়। উল্টা পথে আসলে অনেক সময় দেখা গেছে দ্রুতগামী বাস ব্যালেন্স করতে পারে না, অ্যাক্সিডেন্টের শিকার হতে পারে। এর জন্য আসলে সবার জন্য এটা ক্ষতির কারণ। তবে মহাসড়কে নিষিদ্ধ ইজি বাইক চলাচল বন্ধে তদারকি চালানোর দাবি হাইওয়ে পুলিশের। সম্মিলিত প্রয়াস ছাড়া, সম্মিলিত চেষ্টা ছাড়া এটা নির্মূল করা শুধু একা পুলিশের পক্ষে খুব কঠিন। তারপরে আমরা আমাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি এবং তাদের বিরুদ্ধে যত নিয়মে আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি। পুলিশের একার পক্ষে পুরো সড়ক নিয়ন্ত্রণ সম্ভব নয়, যাত্রীদেরও বাড়াতে হবে সচেতনতা, বলছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। শরীয়তপুর শহরের দাপটের সঙ্গে চলছে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা। নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় যত্রতত্র দাঁড় করিয়ে রাখা হচ্ছে এগুলো। শরীয়তপুর জেলার 6টি উপজেলায় প্রায় 15 থেকে 20,000 অটোরিকশা রয়েছে। অফিস, আদালত ও স্কুল চলাকালীন সময়ে অটোরিকশার কারণে যানজটের দৌরাত্ম্য বাড়ে কয়েক গুণ। ফলে যাতায়াতে ভোগান্তিতে পড়েন স্কুল শিক্ষার্থী সহ সাধারণ জনগণ। যাইতে হলে 4 থেকে 5 বার রাস্তা পারাপার হওয়া লাগে, আর অনেক ভয় লাগে। অনেক সহপাঠী এভাবে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমরা এটাতে অনেক ভয় পাই। 70 থেকে 80% যে দুর্ঘটনাগুলো হয় এর বেশিরভাগই হয় অটোওয়ালাদের কারণে। ভাঙা সড়ক ও যথাযথ প্রশিক্ষণ না থাকা দুর্ঘটনার কারণ বলছেন চালকরা। দ্রুত সড়ক সংস্কার ও চালকদের সরকারি প্রশিক্ষণের দাবি জানান তারা। শরীয়তপুরের সদরের যে রাস্তা, এটা তুলনামূলক অনেকটাই ছোট, এদিকের কাজ হয় নাই না বললেই হয়। আমাদের এখানে যদি ভালো কোনো স্টাম্প থাকতো বা আমাদের কোনো ডিসিপ্লিন থাকতো, তাহলে আমরা ওই জায়গায় গাড়ি রেখে যাত্রী ভরতে পারতাম। নতুন গাড়িগুলো চালায় তারা যেখানে সেখানে ব্রেক করে এবং কি কোনো আইন কারণ জানে না, তাদেরকে খুবই ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া উচিত। ব্যাটারি চালিত যানবাহনের সমস্যা নিরসনে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ সুপার। যে নিয়ম আছে সেটা তারা মানে না। ট্রাফিক ডিভিশনের পক্ষ থেকে এই ব্যাটারি চালিত যানবাহনের বিরুদ্ধে আসলে আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমরা বিভিন্ন সময় এদের বিরুদ্ধে জরিমানা করেছি এবং আমাদের যানবাহনও জব্দ করেছি এবং এইটি আমাদের চলমান আছে। ব্যাটারি চালিত 3 চাকার বাহনগুলোর দৌরাত্ম্যে অতিষ্ঠ শহরবাসী। অপরদিকে শহরের প্রধান সড়ক প্রশস্ত করার দাবি চালকদের। ডিবিসি নিউজ ডেস্ক। উন্নত জীবনের আশায় প্রায় 9 মাস আগে রাশিয়ায় পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের লালপুরের হোসেনপুর গ্রামের যুবক আকরাম হোসেন। চাকরি নেন চীনা একটি কোম্পানিতে। বেতন দিয়ে সংসার ভালো চললেও 2.5 মাস আগে দালালের প্রলোভনে যোগ দেন রুশ সেনাবাহিনীতে। তবে পরিবারকে কিছুই জানাননি আকরাম। নিয়মিত যোগাযোগ রাখতেন স্বজনদের সাথে। কিন্তু গত 13 এপ্রিলের পর আকরামের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় পরিবারের। এরপর শুক্রবার সকালে আকরামের সাথে যুদ্ধ করা এক বাংলাদেশি জানায়, ইউক্রেনের মিসাইল হামলায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে আকরামের শরীর। গিয়েছিল কাজের উদ্দেশ্যে, কিন্তু দালালরা নিয়ে তারা যুদ্ধে লাগাইছে। প্রায় 12 লাখ টাকার মতো তার গরু আছিল, তার জমি জমা আছিল, সে বিক্রি করে পাঠাইছে। এখন তার পরিবার একবারে নিঃস্ব। এ খবর পাওয়ার পর থেকে কান্না থামছে না আকরামের মা বাবার। আমি একদম পথের ফকির হয়ে গেছি গা। আমার ছেলের লাশটা চাই, আমার ছেলের ক্ষতিপূরণ চাই। আমরা যুদ্ধ পাঠাইছি না, আমরা পাঠাইছি কর্মস্থানে টেকনিশিয়ান কাজ করার জন্য। আমার ছেলেরা তো আমরা যুদ্ধের মাঝে ফাড়াইছিলাম না, আমরা ফাড়াইছিলাম আমার ছেলে আমরা কাজ করে রোজগার করে আমরা ফালবো। শোকে কাতর আকরামের স্বজন ও প্রতিবেশীরা। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান তারা। না আমালে দোয়া করো, আমি তো হাওয়ান হাত দল লাগা, আমার বড় কষ্ট। যুদ্ধতে মারা গেছে, আমরা লাশটা চাই দেখবার লাগে। কোম্পানির তেহারা বিক্রি করছে, আমরা তো বিক্রি করে দিচ্ছি, আমরা তো আইবার কোনো সুযোগ নাই। আমার নাতির লাশটা চাই, সরকারের কাছে আমরা অনুরোধ। তার লাশ ফিরিয়ে আনার বিষয়ে সকল ধরনের সহযোগিতা, সকল ধরনের প্রক্রিয়াগত কার্যকলাপ সব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে করা হবে এবং এই ক্ষেত্রে
তার যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় উপজেলা প্রশাসন তাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। অ্যারাবিয়ান ওভারসিজ ও আজুর বেঙ্গল এজেন্সির মাধ্যমে গেল বছরের অক্টোবরে লিবিয়ায় যান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুক সর্বানন্দ গ্রামের সাইফুল ইসলাম। বলা হয় ৮ ঘন্টা ডিউটিতে বেতন দেওয়া হবে $৩৫০ মার্কিন, আর থাকা খাওয়ার খরচ দেবে ওই কোম্পানি। এমন প্রস্তাবে ধার ও সুদে টাকা নিয়ে পাড়ি জমায় লিবিয়ায়। লিবিয়ায় পৌঁছালে শুরুতেই পাসপোর্ট নিয়ে নেয় ওই প্রতিষ্ঠান। কাজ দেয়া হয় আরেকটি কোম্পানিতে। সেখানে ভয় দেখিয়ে কাজ করানো হয় ১৭ থেকে ১৮ ঘন্টা করে। তাকে দেশে ফিরিয়ে আনতে সরকারি সহযোগিতা চায় পরিবার। এখন আমার সরকারের কাছে আবেদন, আমার টাকা ধরে আমার ভাইকে ফিরিয়ে আনা যায়, এটাই আমার আকুল আবেদন। 2টা বাচ্চা থুয়ে গেছে, কি হালে যে তাই আছে আমার জানার মতন কিছুই নেই। দেশে ফিরিয়ে আনার আকুতি সাইফুলেরও। ভাই আমি খুব লিবিয়াত খুব সমস্যার মধ্যে আছি ভাই, আমাদেরকে টর্চার করে, খাওয়া খাদ্য দেয় না। আমরা লিবিয়াতে খুব পরিস্থিতি খারাপের মধ্যে আছি, আমাদের যেন দ্রুত দেশে নেওয়ার ব্যবস্থা করে। লিবিয়া থেকে তাকে দেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। তাকে দেশে আনার জন্য আপনারা যে একটা আবেদন করলেন আমাদের কাছে, আমরা সেই আবেদনখানা সিন পুঁথি স্বাক্ষর করে আমাদের ডিজি মহোদয়ের কাছে পাঠিয়ে দেবো ফরওয়ার্ডিং দিয়ে। ডিজি মহোদয় এটা পাওয়ার পরে পরবর্তীতে উনি অর্থ দপ্তর থেকে লিবিয়া অ্যাম্বাসিতে যোগাযোগ করবেন। এদিকে সাইফুলকে বিদেশ পাঠানোর এজেন্সির সাথে কথা বলতে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও মেলেনি সাড়া। ডিবিসি নিউজ ডেস্ক। মাটিয়ান হাওরের ফসল রক্ষার জন্য ২০০৬ সালে তাহিরপুরের পাটলাই নদীর শাখা নদী কালাগাঙ্গের উৎসমুখে অস্থায়ী বাঁধ নির্মাণ করে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ CNRS। এসব বাঁধ এমনভাবে নির্মাণ করা হয় যাতে বর্ষায় ভেঙে নদীতে নৌকা চলাচল করতে পারে। মাটিয়াইন হাওরে একটা বাঁধ দেওয়া হয়েছিল আর কি, পুরা হাওরে ফসল রক্ষা করার জন্য ওইখানে একটা ছোট বাঁধ দেওয়া হয়েছিল। তবে এই বাঁধটি স্থানীয় প্রভাবশালীরা দখল করে মাটি ফেলে উঁচু করে বাড়িয়েছে বাজারের পরিধি, যেখানে প্রায় অর্ধশত আধাপাকা দোকানঘর নির্মাণ করা হয়েছে। দখলদারদের দাবি এটি নদীতে হলেও তাদের আবেদনের প্রেক্ষিতে তারা প্রশাসনের কাছ থেকে এর বন্দোবস্ত নিয়েছেন। চিফারের যে মিলটা আছে এখানে, এটা মনে হয় মানে আমাদের যে দেশ দোকান পাঠি আপনার এই নেওয়া আর কি, যেটা লিজ নেওয়া, এটা অবশ্যই নির্মাণ করতে হয়। এটা নিউজ পরিলক্ষিত করতেন। এদিকে নদীর উৎসমুখে বাঁধ দেওয়ার কারণে প্রাণ হারিয়েছে কালাগাঙ্গ নদীটি। নদীর আবদ্ধ পানি দূষিত হয়ে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে। এছাড়াও ফসল আবাদের সময় হাওরের কিছু এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা, ফলে প্রতি বছরই হাওরের অন্য এলাকার বাঁধ কেটে দিয়ে পানি অপসারণ করতে হয়। যে টলা তাইরপুরের লাইন বাই টলার গাড় আছে, গাড়টা পর্যন্ত নাই গিয়া, এরা বিট করিয়া বাজার দোকানপাট মানালিতেছে। এ বিষয়ে তদন্ত করে সত্যতা পেলে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে জানায় উপজেলা প্রশাসন। যদি কেউ অবৈধ দখল করে থাকে নদীর কোনো অংশ, আমরা সে ব্যাপারে উচ্ছেদ করার ব্যবস্থা গ্রহণ করব এবং যারা যে জনবসতি গড়ে উঠেছে আমরা তদন্ত করে দেখব এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ভারতের মেঘালয় থেকে উৎপত্তি হওয়া পাটলাই নদীর শাখা কালাগাঙ্গ নদীর প্রাণ ফেরাতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের হাওরে শুরু হয়েছে ধান কাটা উৎসব। পাকা ধান ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বসে নেই বাড়ির কৃষানি, গৃহবধূ, এমনকি শিশুরাও। নানা প্রতিকূলতার পরও এবার ধানের ফলন হয়েছে ভালো, তবে বাজারে দাম কম থাকায় হতাশ কৃষক। আমাদের ফসল মোটামুটি ভালোই হয়েছে মাশাআল্লাহ, কিন্তু আমাদের খরচটা এইবার একটু বেশি হয়ে গেছে। ধানের দাম এখন বর্তমান খুশে না, ধানের দামটা একটু বাড়তে থাকতে আমরা খুশি গেল। ফলন যে বীজ যেগুলো আনতাম যায় এবেলা অনেক দাম, ওখানে আমরা বেচতে যাই আমরা দর কম।
প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে জমির ধান ৮০ ভাগ পাকলেই দ্রুত কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি বিভাগের। এই মুহূর্তে ফসলের অবস্থা খুবই ভালো, কোনো রোগ বা পোকামাকড়ের আক্রমণ একদমই নেই। প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসে তাহলে বাম্পার ফলন হবে বলে আমরা আশা করি। এখনো পর্যন্ত হাওরে 18% ধান কর্তন করা হয়েছে এবং জেলায় মোট 12% ধান কর্তন হয়েছে। চলতি মৌসুমে কিশোরগঞ্জে ১,৬৮,১১৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এদিকে আবহাওয়া অনুকূলে থাকায় নড়াইলে এবার রেকর্ড পরিমাণ বোরোর ফলনের আশা কৃষকদের। চলছে ধান কাটার ধুম। উৎপাদন খরচ বেশি হলেও এবছর সময় মতো বীজ, সার, সেচের পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকায় কাঙ্ক্ষিত ফলনের স্বপ্ন দুচোখ জুড়ে। ধানের মন যদি আমরা ২,০০০ টাকার কম হয় তাহলে আসলে আমরা কৃষক বাঁচা খুব কঠিন। 10টা দিন যদি রোদ দিয়ে যায় তাহলে বিশালি তো বাম্পার পাবো। বাজার ওই রকম ১৪০০ টাকার মতো চলছে, তবে এতে হয় না। সঠিক সময়ে ধান কেটে ঘরে তোলার পাশাপাশি ন্যায্য মূল্য নিশ্চিতে প্রাকৃতিকভাবে সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের। প্রাকৃতিক উপায়ে সংরক্ষণ করে পরবর্তীতে বাজারে নিলে অবশ্যই মন প্রতি ২০০-৩০০ টাকা করে বেশি পাবে, যার জন্য তাদের উৎপাদন খরচের চেয়ে ১.৫ গুণ লাভে ধান বিক্রি করতে পারবে বলে। নড়াইলে চলতি বোরো মৌসুমে ৫০,২৮০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ৫০,২৯০ হেক্টর জমিতে। মোস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক।